নমস্কার প্রিয় দর্শক সকলে, প্রীতি এবং শুভেচ্ছা নিন। আমি প্রতাপগিরি আপনাদের সামনে কথা বলতে এসেছি। প্রিয় দর্শক, ভারতবর্ষের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে এক দীর্ঘ বৈঠক হয়েছে। সেখানে দীর্ঘদিন পরে এই টালমাটাল পরিস্থিতির মধ্যে ভারত সরকার তার নিজের অবস্থান বাংলাদেশের কাছে স্পষ্ট করে দিয়েছে যে এই মুহূর্তে ভারতবর্ষ কী ধরনের সম্মানসূচক কী ধরনের আলোচনা চাইছে বাংলাদেশের সঙ্গে এই পরিস্থিতি বিষয়ে তার পুঙ্খানুপুঙ্খ অবগত করে দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি যে কথা বলেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টাকে, যে বাংলাদেশকে এখন স্থির করতে হবে তারা কি ধরনের সম্পর্ক চায় ভারতবর্ষের সঙ্গে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় না বৈরিতার সম্পর্ক চায়, এটা স্পষ্ট করতে হবে। কথা বলার কারণ, বাংলাদেশের বর্তমান যে উপদেষ্টা যে সরকার রয়েছে, তত্ত্বাবধায়ক সরকার, তার প্রধান মোহাম্মদ ইউনূস বলছেন তিনি ভারতবর্ষের সঙ্গে একটি সুসম্পর্ক এবং ভ্রাতৃত্ববোধ সম্পর্ক চান। কিন্তু অন্যান্য যারা উপদেষ্টা রয়েছে তারা বলছেন যে আমরা ভারতবর্ষকে দোষারোপ করছি এই বাংলাদেশের অস্থিরতার পেছনে। এই যে দুটোর নীতি, একবার বলছেন ভারতের সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক চাই, আবার এত কিছু এই অস্থিরতার পিছনে ভারতবর্ষ দায়ী, এভাবে দায়ী করছেন। এটা তো চলতে পারে না, এই দ্বিচারিতা চলতে পারে না। হয় ভারতবর্ষের সঙ্গে সম্পর্ক মেনে নিয়ে সুস্থিত সুন্দর সম্পর্ক স্থাপন করুন, না হলে ভারতবর্ষকে দোষারোপ করুন, যে কোনো একটা করুন। আজ বলবেন এক, সন্ধ্যায় বলবেন এক কথা, সকালে ঘুম থেকে উঠে বলবেন ভারত সব কিছুর জন্য ভারতবর্ষ দায়ী, ভারতবর্ষ এর জন্য অস্থিরতার পেছনে দায়ী। এইভাবে ভারতকে যদি দোষারোপ করা হয়, এটা কিন্তু ভারতবর্ষ কখনোই মেনে নেবে না। ভারতবর্ষ যেটা চাইছে যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে বাংলাদেশের সঙ্গে, সেটাকে চিরস্থায়ী আখ্যা দিয়ে বাংলাদেশের সঙ্গে তার সম্পর্ক এগিয়ে নিতে দিচ্ছে ভারতবর্ষ বদ্ধপরিকর। কিন্তু বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতিগুলো চলছে, এখানে দুদেশের সম্পর্কের মধ্যে, সুসম্পর্কের মধ্যে একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে। তিনি ব্যাখ্যা করেন, জয়শঙ্কর ব্যাখ্যা করেন যে দুটো বিষয়ের উপর কিন্তু এই বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের সম্পর্কের অবনতি ঘটার কিছু কারণ রয়েছে। এক, সে দেশে ঘটে চলা সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে যে ধরনের নিপীড়ন অত্যাচার চলছে, সেটা ভারতবর্ষের জনমানসে এবং ভারতবর্ষকে বিব্রত করেছে, এবং এই বিব্রতর কারণে ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উপর এক প্রভাব পড়ছে। এটা কিন্তু যথার্থ ব্যাখ্যা করেছেন তিনি। ওপারে যত সংখ্যক সংখ্যালঘু বসবাস করছেন, এই সরকার, তত্ত্বাবধায়ক সরকার আসার পরে যেভাবে লাগামহীনভাবে এই সংখ্যালঘুদের উপরে অত্যাচার, নিপীড়ন, শোষণ সব কিছু চলেছে, ভারতবর্ষ কিন্তু চুপ থাকতে পারে না। তাই ভারতবর্ষের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটছে এখানে, এবং এই সংখ্যালঘুদের অত্যাচার কারণে দ্বিপাক্ষিক সম্পর্কের উপর প্রভাব পড়ছে। এবং এক শ্রেণীর চাটুকারী যারা পাকিস্তানের পন্থী এখনও ভারতবর্ষের বাংলাদেশে সক্রিয় রয়েছে, তারা কিন্তু কখনোই চায় না বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের একটা সুস্থিত সম্পর্ক তৈরি হোক। তারা চায় ভারতের সঙ্গে সম্পর্ক অবনতি ঘটুক, সেখানে পাকিস্তান ইন হোক, পাকিস্তান আসুক। কিন্তু বিদেশমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন, ভারতের সঙ্গে ব্যবসায়িক তথা দ্বিপাক্ষিক সম্পর্ক যদি অবনতি হয়, সেক্ষেত্রে বাংলাদেশের জনমানসে একটা বিস্তর প্রভাব পড়তে পারে। তিনি কিন্তু পররাষ্ট্র উপদেষ্টাকে এটা বুঝিয়ে দিয়েছেন এবং তাদেরকে নির্ধারণ করতে বলেছেন, আপনারা যে কোনো পথ অবলম্বন করুন, হয় বন্ধুত্বমূলক সম্পর্ক চান, না হলে ভারতবর্ষকে নিজের সিদ্ধান্ত নিতে দিন। ভারতবর্ষ অবশ্যই তার দিক থেকে একটা সিদ্ধান্ত অবশ্যই নেবে। সেই সঙ্গে আরেকটি বার্তা দর্শক, এটা গেল বাংলাদেশের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী এস জয়শঙ্করের যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে এতদিন পর্যন্ত কিন্তু এস জয়শঙ্কর এটাকে পরিষ্কার করেননি। এবারে কিন্তু সম্পূর্ণরূপে পরিষ্কারভাবে ভারতের অবস্থান তিনি ব্যাখ্যা করেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সামনে, এবং তিনি দায়িত্ব দিয়েছেন
সকালে বলবেন সুসম্পর্ক চাই, দিনে বলবেন সুসম্পর্ক চাই, রাতে ভোরে ঘুম থেকে উঠে বলবেন ভারতবর্ষ এর পিছনে দায়ী। এই দ্বিচারিতা চলতে পারে না। বাংলাদেশে ঠিক করতে হবে বাংলাদেশের বর্তমান সরকার ভারতের সঙ্গে সম্পর্কের দিক থেকে কী রকম সম্পর্ক আশা করে, এটা আপনাকে ব্যাখ্যা করার কথা বলেছেন এবং স্পষ্টতই বুঝিয়ে দিয়েছেন। এবারে আসছি দ্বিতীয় একটি পর্যালোচনায়। বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান তিনি এক প্রেস ব্রিফিংয়ে বলছেন আজকের আগস্টের পর থেকে ফেব্রুয়ারির মাসে এসে তিনি 10-11 তারিখের দিকে যে ব্রিফিংটি করেছেন সেখানে তিনি বলছেন যে শান্তি সার্বভৌমত্ব সব কিছুই নষ্ট হতে পারে যদি এই রকমভাবে দেশ এগিয়ে চলতে থাকে। দেশকে সুস্থিত এবং শান্তির পরিবেশে ফিরিয়ে আনতে গেলে মানুষকে আরও সচেতন হতে হবে, পরস্পরকে সম্মান দিতে হবে, পরস্পরের বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ এবং ভাষণবাজি না করে মানুষকে মানুষ মনে করে সে যে কোনো দল করতে পারে, যে কোনো সমর্থক হতে পারে, কিন্তু তাকে যদি এভাবে সমর্থন দিয়ে রাখা যায় তবে প্রত্যেকটা দেশের জনগণের মধ্যে আস্থা বিশ্বাস ফিরে আসবে। দেশের মধ্যে যদি একে অপরের প্রতি বিদ্বেষ ক্ষোভের দানা বাঁধে সেখানে কিন্তু দেশ একটা গৃহযুদ্ধের পরিস্থিতিকে যেতে পারে, দেশ শান্ত হওয়ার পরিবর্তে দেশ অশান্ত থাকতে পারে। তাই তিনি বলেছেন আগামীতে দেশ শান্তি এবং সার্বভৌমত্ব কিন্তু বিঘ্নিত হতে পারে। তাই এই জায়গা থেকে দেশকে বের করতে গেলে সকল দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। কিন্তু দুটো শব্দ তিনি বলেছেন, সার্বভৌমত্ব, শান্তি এবং স্থিতিশীলতা নষ্ট হতে পারে। কেন তিনি হঠাৎ করে কথা বললেন? তবে কি শুরু হয়ে গেছে কাজ? যে কাজটি শুরু হয়ে গেছে বিশ্বের যে তাবৎ যে দেশগুলো রয়েছে তাদের কাছ থেকে কোনো চাপ এসে গেছে সেনাপ্রধানের কাছে, অন্তর্বর্তী সরকারের কাছে, যার কারণে মিডিয়া ব্রিফিং করে বাংলাদেশের সেনাপ্রধান এই বার্তা বললেন। এ তো বিলম্বিত বোধোদয়। একটি দেশ যখন একটি নির্বাচিত হারিয়ে ফেলার পরে নতুন এক তত্ত্বাবধায়ক সরকার এসছে, সেই সরকার যখন দেশে শান্তি শৃঙ্খলা সুস্থিতির পরিবেশ ফিরিয়ে আনতে পারছে না তখন সেনাবাহিনী তো দায়িত্ব নিয়েছিল। তবে সেনাবাহিনী কেন পাচ্ছে না? দেশের জনগণের সমৃদ্ধি শান্তি স্থিতিশীলতা রক্ষার্থে যারা প্রকৃত অন্যায়কারী তাদেরকে চিহ্নিত করে আইনের উদ্দেশ্যে শাসন বা আইনের শাসনভার প্রতিষ্ঠা করা, কেন তারা পারলেন না? কেন আজকে তিনি বোধোদয় হচ্ছে এটার? তবে এটা কি কোনো বাইরের চাপের কারণে হচ্ছে? হ্যাঁ দর্শক, যেভাবে বাংলাদেশে প্রতিনিয়ত এক অশান্তির পরিবেশ চলছে, এই পরিবেশ থেকে বাংলাদেশে বের করতে গেলে একটি শক্ত এবং বলিষ্ঠ পদক্ষেপ দরকার। আর এই যে অন্তর্বর্তী সরকার রয়েছে এরা নির্বাচনী সংস্কার নামে মানুষকে ধোঁকা দিচ্ছে। হ্যাঁ, সংস্কার হোক, নির্বাচন হবে, আমরা তো নির্বাচন চাই, কিন্তু কতদিনে করবেন তার কোনো সুস্থিত সীমারেখা তারা দেননি বা সুনির্দিষ্ট দিন ঘোষণা করেননি। শুধু সংস্কার বলে তারা নির্বাচনকে প্রলম্বিত করছেন, বিলম্বিত করছেন, তারা এটাকে ঠেকিয়ে রাখছেন। কারণ তারা জানে এখনও জনসমর্থনের দিক থেকে আওয়ামী লীগ বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল। এখনই যদি ভোট হয় আওয়ামী লীগ আবার সরকারে ফিরবে। তাই এই আটকানোর জন্য, বিএনপিকেও আটকানোর জন্য তৃতীয় জামাত, হেফাজতে, হিজবুত তাহির, এই রকম যে দলগুলো রয়েছে যারা মৌলবাদকে সমর্থন করে এবং দেশে ইসলামিকরণ ঘটাতে চায়, ইসলামের শাসন প্রতিষ্ঠা করতে চায়, তাদের কিন্তু ভোট বাক্স কিন্তু ছোট, তারা কিন্তু খুব স্বল্প সংখ্যক ভোট পায়। তাই তাদের ভোটটাকে সুরক্ষিত করতে বা তাদেরকে ক্ষমতায় আনার জন্য এই সরকার খুব বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে কিছুটা সময় কিন্তু এই সংস্কার বলে বের করে তাদেরকে ক্ষমতায় আনার চেষ্টা করছে। এখানেই কিন্তু দেশের শান্তি শৃঙ্খলার নষ্টের মূল কারণ। অথচ প্রতিবেশী দেশকে দোষ দিয়ে নিজেদের দোষকে ঢাকার জন্য ভারতবর্ষকে দোষারোপ করা হচ্ছে, এটা ঠিক নয়। বাংলাদেশের জনগণ, শুভবুদ্ধি সম্পন্ন সকল জনগণ কিন্তু বুঝতে পারছে এই সরকার ধোঁকা দিচ্ছে। এই সরকার শান্তি প্রতিষ্ঠার নাম করে এক প্রকার মৌলবাদকে আশ্রয় দিয়ে মৌলবাদের বাড়বাড়ন্তকে এই সরকার প্রতিষ্ঠা করছে। এটাই কিন্তু কারণ। বাংলাদেশের বর্তমান যে অস্থির অবস্থা এই মৌলবাদের বাড়বাড়ন্ত করার দায়ী। যেখানে শুধু ভেঙে দাও রাজনীতি, খতম করে দাও, ধানমন্ডি 32 ভেঙে দাও, এছাড়া একটা ভালো কাজ দেখান।
যে দেশ চালানোর বিষয়ে খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে? নিতে পারেনি। এটাই হচ্ছে মূল কারণ। সংস্কার না করে মৌলবাদের দিকে নিয়ে গিয়ে দেশে ইসলামিক শাসন প্রতিষ্ঠা করাই এদের প্রধান কাজ। তার জন্য এই সরকার সেকুলারিজম পদ্ধতি, যারা সেকুলার থাকতে চায়, যারা ধর্মনিরপেক্ষ থাকতে চায়, তাদের বিরুদ্ধে এই সরকার ব্যবস্থা নিচ্ছে। তাদেরকে বিনা বিচারে আটক করছে। চুরি, ডাকাতি, ছিনতাই, বদমাশি, রাহাজানি সবই চলছে বাংলাদেশে নন স্টপ হিসাবে। আগামীতে এরও একটা বিহিত হওয়া প্রয়োজন। অবশ্যই সাথে দেশের সুস্থিতি আসতে পারে, তবে কঠোর হাতে দেশের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার ক্ষেত্রে সেনাবাহিনীকে বলিষ্ঠ পদক্ষেপ নিতে হবে। তারপরে সেনা বাহিনীর সদস্যরা ব্যারাকে ফিরে যাবেন। এটাই বলে আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।